প্রতি বিপ্লবটা আসলে আমার কাছে একটু মনে হয়েছে এতে অতি কথন। কারণ আওয়ামী লীগের এখন এক, ধরেন আপনি যখন সুজা শক্ত সামর্থ্য থাকা অবস্থায় কিছু করতে পারেন নাই, আপনি ল্যাংড়া পা নিয়ে ল্যাংড়া হাত নিয়ে কিভাবে কি করবেন? সুতরাং এই যে প্রতি বিপ্লবের কথা যতবারই বিভিন্ন জায়গায় এসছে, আমার পার্সোনাল অ্যানালাইসিস হচ্ছে এটা আসলে করার মতো অবস্থা আওয়ামী লীগের অন্তত এই মুহূর্তে নাই বাংলাদেশে। আমি প্রথমে পার্সোনালি অ্যাজ এ পলিটিশিয়ান এবং ব্যক্তি মামুন, দুই তরফের পক্ষ থেকে এই নতুন প্রজন্ম, জেন জি, জেড, যে প্রজন্ম, এই প্রজন্মের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চাই। কারণ আমরা খুব বাজে কিছু আইডিয়া নিয়ে এই প্রজন্মকে আহ, কথা বলেছি অনেক সময়। আমি ব্যক্তিগতভাবে বলিনি, আমি বলছি যে অ্যাজ এ হোল আমরা দেখেছি যে এই প্রজন্ম আইটি নিয়ে পড়ে থাকে, ইউটিউব নিয়ে পড়ে থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। এই প্রজন্মকে দিয়ে কিছু হবে না। বাট তারা যে কাজ করেছে, যেটা সংঘবদ্ধ বিএনপি, সংঘবদ্ধ জামাত, সংঘবদ্ধ অন্যান্য যে কোনো পার্টি এবং স্ট্রাকচার, তাদের বিশাল স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও তারা গত 15টা বছর এটা সফল হয়নি। সম্রাটরা, নাহিদরা, মুগ্ধরা, সাইদরা, আসিফরা এটা করে দেখিয়েছে। এই জন্য তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই এবং স্যালিউট জানাই। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে এই প্রেক্ষাপটটা আমরা সবার কাছে মোরলেস ক্লিয়ার যে কেন শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার এবং এই গত 15 বছরের এই সরকার কেন পদত্যাগ করতে বাধ্য হলো বা পালিয়ে গেল। সেটি হচ্ছে যে কোনো জিনিসে বাড়াবাড়ি, যে কোনো জিনিসে অতিরিক্ত খুবই খারাপ সবসময়। শেখ হাসিনা যেই পর্যায়ে চলে গিয়েছেন, এতগুলো প্রাণ, এতগুলো সাধারণ রক্ত, যেগুলো বাংলাদেশে বিশেষ করে মুগ্ধের কথা আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই, ফাইবার নামক যে প্ল্যাটফর্মটা আছে যেখান থেকে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামানো যায়, সেইখানে তারা, আমি তার লেখাটা অনেকবার পড়েছি, যে একটা ছেলে দেশের জন্য 40 to 46 thousand ডলার কামাতে পারছে, সেই ছেলেকে আমরা গুলি করে হত্যা করেছি। তার মানে কি? তার মানেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা গুলি করে হত্যা করেছি। সো এক একটা মুগ্ধ মানে হচ্ছে এরকম, যদি আমরা একদম তর্কের খাতিরে কোনো, আমরা যদি 500 ধরি, এই 500 মুগ্ধকে আমরা শেষ করে দিয়েছি। যার যে 500-র হাতে বাংলাদেশটা আরো অনেক বেশি সুন্দর হতে পারত, অনেক বেশি সুজলা সুফলা শ্যামলা আইটি নিয়ে তারা অনেক বেশি গোছাতে পারতো বাংলাদেশকে। বাট আনফরচুনেটলি ইটস গন। দ্যাটস ওয়াই হাসিনা মানে বাউন্ড টু ফ্লি অ্যাওয়ে। তো এই জন্য আমি বলছি যে আজকে সম্রাটের যে কথাগুলো, সেগুলো হচ্ছে একটা বিপ্লব পরবর্তী এই কথা, এই কথাগুলোই হওয়া উচিত এবং এই কথাগুলো স্বাভাবিক। হুম। কিন্তু আমার মনে হয় আমরা যখন একটু সময়ের পরিক্রমায় যাব, আস্তে আস্তে এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা হবে, প্র্যাকটিক্যাল কথাবার্তা হবে। এর ভিতর আমি যে বিষয়টা বলতে চাই, যেমন ধরেন আওয়ামী লীগের আজকের এই পতনের পেছনে বাড়াবাড়িকে আমরা দায়ী করছি, আমরা তার গণহত্যাকে দায়ী করছি, তার ফেসিজমকে দায়ী করছি। কোনোভাবেই আমরা চাই না, আমি পার্সোনালি, আরেকজন সম্রাট অথবা সাইফুর সাগর, এনিওয়ান, আমার ভেতরেও যদি এরকম কোনো কারণে ফেসিস্ট একটা রূপ বের হয়ে আসে, এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ, আজকে যে আহ, বিশাল সংখ্যক মানুষ এই বিপ্লবের প্রতি সেলিউট জানাচ্ছে, তারা এই এই জিনিসটার পুনরাবৃত্তি চায় না বলে আমার বিশ্বাস। তার মধ্যে আমিও একজন, যে আমার মাধ্যমে যেন আরেকজন ডিপ্রাইভ না হয়। যেমন আমি আমার, আমি যে এলাকায় ভোটার বা আমি যে এলাকার আমার জন্মস্থান, সেখানকার একটা এক্সাম্পল, সেটি হচ্ছে ওখানে এই এই সংসদের আগের সংসদে ছিল আওয়ামী লীগ এমপি, যার নাম হচ্ছে বাইঠা জাফর। আমি পার্সোনালি ভুক্তভোগী, আমার আত্মীয় স্বজন ভুক্তভোগী। আমাদের ভিতরে একটা মানে এখান থেকে পরিত্রাণের জন্য আমরা ছটফট করছিলাম। সামহাও আমরা সেই পরিবর্তনটা করেছি। যেমন পরিবর্তনটা করে চকরিয়া পেকে কি হয়েছে, সেখানে দেখা গেছে 10 বছর পরে বিএনপি নামক এত বড় একটি বিরোধী দল, সেই দল 10টা বছর লেগেছে তাকে একটা সুস্থ সুন্দর নিরাপদ একটা মিছিল করার জন্য। সুস্থভাবে রাতে ঘুমাতে পারে নাই বিএনপি জামাতের লোকজন। কিন্তু গত 7 মাস আগে যখন ওখানে বিশেষ করে মেজর জেনারেল এমপি হলেন, তখন থেকে মানুষ ঘুমানো শুরু করেছে।
তো এই বিষয়টা হচ্ছে আমরা যে যখন যে পাওয়ারই থাকি না কেন তো আমাদের দাবি মেজর যেন। জাহান ইব্রাহিমের অবস্থান বা কল্যাণ পার্টির অবস্থান, আপনার ব্যক্তিগত অবস্থান যখন থেকে এই ছাত্র আন্দোলন শুরু, ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, তখন থেকে আপনাদের অবস্থান আসলে কি ধরনের ছিল সেটা কিন্তু আমরা দেখিনি। অনেকে মনে করেছেন হয়তো মেজর জাহান ইব্রাহিম বা আপনাদের একটা সুস্পষ্ট অবস্থান আসবে। আপনারা কি ছাত্র জনতার পক্ষে ছিলেন নাকি আসলে সরকারের পক্ষে আমার ছিলেন? মনে কারণ হয় সবচাইতে বড় সাক্ষী হচ্ছে সাইফুর সাগর ভাই, কারণ সাইফুর সাগর ভাইয়ের এখানে আমি কথা বলেছি 2বার, রাইট। এবং দ্ব্যর্থহীন চিত্তে বলেছি যে আমরা ছাত্র জনতার পক্ষে। ওখানে কোনো রাগ ডাক ছিল না, বাটও ছিল না, ইফও ছিল না। ফয়জুল ভাই আমার সাথে একবার ছিলেন। সো কারণ এই আন্দোলনে যদি কেউ সাপোর্ট না করে তাহলে তার বিবেক মরে গেছে। এটা রিগার্ডলেস অফ পলিটিক্যাল ডিস্টেন্স অথবা ব্যক্তি, এই আন্দোলনে ছাত্রদের পক্ষে কেউ না থাকা মানে হচ্ছে এটা গুনাহের কাজ, আমি পার্সোনালি মনে করি। কারণ একটা পর্যায়ে এটা আর কামব্যাক করার কোনো সুযোগ নাই। এইরকম আন্দোলনকে আপনি কিভাবে প্রতিহত করবেন এবং এই আন্দোলনকে আপনি কিভাবে হেট করবেন? সেলিউট না দিয়ে কোথায় যাবেন? সুতরাং আমাদের স্পষ্ট, এবং আপনি দেখবেন আমাদের মেজর জেনারেল, আমার ফেসবুকে যদি কেউ যান ওখানে শেয়ার করেছি, মেট্রোসেম যে ইয়েটা ছিল, ওই চ্যানেল আইয়ের যে টক শো, ওখানে একদম ক্লিয়ার করেছেন আমাদের মেজর জেনারেল মহোদয় যে আমরা ছাত্র, এবং উনি বিইং এ মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, উনি বলেছেন কোনো কোটার দরকার নাই। যদি কোটার দরকারই হয় ম্যাক্সিমাম 3 to 5%, পার্টিকুলারলি উনি বলেছেন। সুতরাং আমাদের অবস্থান ছিল একদম ক্লিয়ার এবং সুস্পষ্ট, এবং স্টিল উই আর উইথ স্টুডেন্ট, এবং বাংলাদেশের মানুষের পক্ষে আমরা আছি। আমরা তখনও, আপনারা অনেকেই আমাকে বলতে চাইতেন যে আপনারা সরকার, নো, আমি তখনও দ্ব্যর্থহীন ভাষায় বলেছি আমি বিরোধী দল, আমি বিরোধী পার্ট। সুতরাং আমাদের স্পষ্ট অবস্থানটা বিরুদ্ধেই ছিল। তা আমরা আশা করব জি। যে কথাটা, শুধু একটা লাইন আমি রিপিট করছি, সেটি হচ্ছে আমাদের কোনো কাজ কা- হুম। এমন যেন না হয় যে এটা ফেসিজমের কিছুটা ঘ্রাণ পাওয়া যায়। এটা যারাই সামনে ক্ষমতায় আসুক অথবা যারা এখন আমরা ক্ষমতায় আছি, আমরা একোমোডেটিভ হব। আমি বিশেষ করে ধরেন, আপনি জানেন সাগর ভাই, আমি ইংল্যান্ডে দীর্ঘদিন থাকার পরে আমি বাংলাদেশে ব্যাক করেছি পলিটিক্স করার জন্য। শুধু এই হাহাকার থেকে যে বাংলাদেশের মানুষ বঞ্চিত হচ্ছে, আমি এখানে মজা মেরে লাভটা কি? আমি একটু যাই কোনো চেঞ্জ করতে পারি কিনা। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার এই হাহাকার এখন আর করার দরকার নেই। কেন? কারণ ছাত্র জনতা যেটা করে দেখিয়েছে, সেই পরিবর্তনটাই যেটা আমরা চেয়েছি মনে প্রাণে, দে আর ডুইং ইট প্র্যাকটিক্যালি। জি। আপনি সুতরাং কি মনে আমাদের করেন, আস্থাটা তাদের উপর আছে হান্ড্রেড আপনি কি মনে পার্সেন্ট করেন যে দৃষ্টিভঙ্গি এখন আওয়ামী লীগের প্রতি, এই এখনকার জেনারেশন যেটা বললো ইসমাইল সম্রাট, সেটা কি সঠিক? এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আপনি কি মনে করেন? আওয়ামী লীগ কি আর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? প্রতি বিপ্লব হওয়ার কথা ছিল, আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ হওয়ার কথা থাকলেও কয়েকজন মানুষ ছিল আজকে ধানমন্ডি আমার বত্রিশ। কাছে প্রতি বিপ্লবটা আসলে আমার কাছে একটু মনে হয়েছে এতে অতি কথন। কারণ আওয়ামী লীগের এখন এক, ধরেন আপনি যখন সুজা শক্ত সামর্থ্য থাকা অবস্থায় কিছু করতে পারেন নাই, আপনি ল্যাংড়া পা নিয়ে ল্যাংড়া হাত নিয়ে কিভাবে কি করবেন? সুতরাং এই যে প্রতি বিপ্লবের কথা যতবারই বিভিন্ন জায়গায় এসছে, আমার পার্সোনাল অ্যানালাইসিস হচ্ছে এটা আসলে করার মতো অবস্থা আওয়ামী লীগের অন্তত এই মুহূর্তে নাই বাংলাদেশে। আর একটা জিনিস বলে রাখি, প্র্যাকটিক্যালি যদি আমরা বলি, ধরেন আওয়ামী লীগের সাপোর্ট ছিল মোরলেস 30-35%। আমরা যদি আজকে থেকে ধরেন 15 বছর আগের হিসেবে যাই, হুম। আমি মনে করছি এখন আওয়ামী লীগের এই মানে এই ফেসিজমের কারণে আওয়ামী লীগের সাপোর্ট কমে গেছে। আমরা দেখেছি অনেক আওয়ামী লীগার, জাত আওয়ামী লীগের, তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি আমি বিশেষ করে আমার টেরিটরিতে এটা দেখেছি। কারণ আওয়ামী লীগের এই কাজগুলো আর নিতে পারছিল না তারা। সুতরাং আমি মনে করছি ধরেন এটা কমে গিয়ে 15% হলো বা 20% হলো, বাট একটা পার্সেন্ট তাদেরকে রাখতে হবে, দিতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন তারা যদি বাংলাদেশের রাজনীতিতে তারা পুনর্বাসিত হতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাদের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করতে হবে। যেমন আমি গত আলোচনায়, সাগর ভাই আপনার এখানে, ফয়জুল ভাই নিশ্চয়ই মনে আছে, যে আমি স্পষ্ট বলেছি সবচেয়ে বড় ভুলটা আওয়ামী লীগ করেছে এই আন্দোলনে, সেটা হচ্ছে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে। হু আর দেয়, কেন জি। তারা ছাত্রলীগকে লেলিয়ে দিবে এবং অস্ত্র সহ? এটা ওপেন সিক্রেট। সুতরাং আমরা বলছি এই ক্যারেক্টার যদি পরিবর্তিত না হয়, তাহলে আওয়ামী লীগ না যে কোনো রাজনৈতিক দল আমার মনে হয় বাংলাদেশে নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। কারণ আপনি অস্ত্র দিয়ে মানুষকে দমন পীড়ন দিয়ে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে।